কুমিল্লার ১৪ গ্রামে ইটভাটায় ট্রাক চাপায় ঘুমন্ত ১৩ শ্রমিকের মৃত্যুতে গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় শোক। নিহতদের ৬ জনই স্কুল ছাত্র। গত বছর দেশে ৫,৫০০ সড়ক দুর্ঘটনায় ৭,০০০-এর বেশি প্রাণহানি বেপরোয়া চালনায় প্রধান কারণ, যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদন। সন্ধ্যা ৭:৩০টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই জাতির উদ্দেশ্যের প্রথম ভাষণ। মিয়ানমারকে চাপ দিয়েই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশকে, ব্রিফিংয়ে জাতিসংঘের বিশেষ দূত। শিগগিরই লাখখানেক ভাষান্তরে পুনর্বাসন, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং শীত মৌসুমে কক্সবাজার উপকূলে জলদস্যুদের তাণ্ডবে দিশেহারা জেলেরা। চিহ্নিতরা ধরাছোঁয়ার বাইরে, অভিযান চলছে দাবি পুলিশের। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি ইমদাদুল হক। কুমিল্লার ১৪ গ্রামে ট্রাক চাপায় প্রাণ হারালেন ১৩ শ্রমিক। সকালে ১৬ পাশার নারায়ণপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ইটভাটায় ঘুমন্ত শ্রমিকদের উপর উঠে যায় কয়লা বোঝাই ট্রাক। আহত আরও ২ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নীলফামারী থেকে সাকির হোসেন বাদল, কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান এবং রিপোর্টার আতিয়া সজলের তথ্য ছবিতে রিপোর্ট। কুমিল্লার ১৪ গ্রামে ঘোলপাশা এলাকায় কাজী অ্যান্ড কুং ইটভাটার বেসে ঘুমিয়েছিলেন ১৮ শ্রমিক। শুক্রবার ভোর ৫:৩০টার দিকে ট্রাক থেকে কয়লা নামানোর সময় সেটি উল্টে মেসের উপর আছড়ে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান ঘুমিয়ে থাকা ১২ শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। বিকট একটা আওয়াজ শোনা গেছে, চিৎকার শুনিয়ে তখন আমরা তাড়াতাড়ি এদিকে দৌড়ে এসে আসার পরে দেখলাম যে ওই ঘরে ভাঙ্গি কয়লা টয়লায় মিডি গুরু রয়েছে, তারা আমরা সবাই এসে কয়লা সরাই টানে সিঁড়ি বাইর করছি। ৩ জনকে আমরা উদ্ধার করে মেডিকেলে পৌঁছাই। ৩ জনের মধ্যে একজন মারা যায়, তাকে আবার এই মৃত ডেড বডিগুলির সাথেও একজনকে নিয়ে আসে, আর 2 জন এখন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা মোট 13 জনকে উদ্ধার করি এবং তাদেরকে ডেড বডি 13 জন আমরা পাই আর কি। আহতদের 2 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ব্রিকফিল্ড থেকে আমাদের এখানে 3 জন পেশেন্ট ছিল। 3 জনের মধ্যে একজন ছিল বডডেড মানে ওনাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি, আর 2 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ প্রেরণ করছি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা এবং ব্রিকফিল্ডের পক্ষ থেকে 10,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন, উনি প্রত্যেকটা পরিবারের জন্য সৎকারের জন্য বা দাফনের জন্য প্রাথমিকভাবে 20,000 টাকা দিয়েছে। আমরা যেহেতু ওদের এখনও স্বজনরা সবাই আসে নাই, আমরা ইউনো জল টাকার কাছে অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছি, ওইখান থেকে ওরা স্বজনরা নিয়ে নেবে। এদিকে দুর্ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। ট্রাকের যে লোড ক্যাপাসিটি যা ছিল, সেই লোড ক্যাপাসিটি এবং ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে, এবং এখানকার যারা যে ব্রিকফিল্ডের যে মালিকানা যারা আছে তাদের অংশ থেকে আমরা তাদের বিষয়টা আমরা কথায় দেখবো যে এখানে যারা শ্রমিক যারা আছে তাদের নিরাপত্তার বিষয়টা কতটুকু তারা নিশ্চিত করতে পেরেছিল। ঘটনার পর থেকে ওই ট্রাক চালক ও কাজী অ্যান্ড কুং ইটভাটার মালিক দুজনে পলাতক রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। কুমিল্লার ১৪ গ্রামে নিহত ১৩ শ্রমিকের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। তাদের মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা। নিহতদের মধ্যে ৬ জন স্কুল ছাত্র। পড়ালেখা ছেড়ে উপার্জনের জন্য ইটভাটার শ্রমিক হতে যাওয়ার আলাদা আলাদা বাস্তবতা ছিল সবার জীবনে। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। নিজ পাড়ার শঙ্কর মিরগঞ্জ স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। বাবা কেশব নিরুদ্দেশ হলে সংসারের অনিবার্য দায় ঠেকেছিল তার কাঁধে। এখন তার মরদেহের অপেক্ষা স্বজনদের। না পড়বে কেন কথা না পড়তে কালে খুশি কসম মা মুই কসম বাবা বাড়ি আসবো না, কসম মা মুই দেরি যাই ফাগুন চন্দ্র মাস করে যাবো, সেজন ওটে চলিয়ে যাবো, সেজন ওটে দিয়ে আসছে সে। এই পাড়ার ৬ জন নিহত হয়েছে ১৪ গ্রাম ট্র্যাজেডিতে। এদের সবাই স্কুল ছাত্র, কৈশোর পেরোয়নি কেউ। এই বয়সে কাজের জন্য গিয়ে এভাবে মৃত্যুর এক একটি করুণ গল্প আছে প্রত্যেকের। আমাদের ছেলে বোকায় এখানে যে পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পর বই পাইবে, এই সময় কাছে বই পাওয়ার পর কাছে এখন তো অবসর আছি, তো
তাই সেই কারণে বাড়ি গেছি, আমি 1 মাস থাকি আসি, 1 মাস থাকিলে আমার কোচিংয়ের টাকা হবে। যারা দুজন মারা গেছে এই দুজন আমার ভাসতে হয়। আমার যে ভাই তিনি একজন পাগল, তার কোনো খবর নাই, এবং তার যে দুটো ছেলে, তার সংসার যে খুবই একটা লাজুক, মানে খুবই দুঃখজনক সংসার। যেন এই লোকগুলোর ক্ষতিপূরণে সবার সম্মিলিত প্রচেষ্টায় যাতে এরা যেহেতু অসচ্ছল পরিবার, যাতে তাদের কিছুটা হলেও ক্ষতিপূরণ হয়। মর্মান্তিক এই ঘটনায় 13 জন মারা গেছে। সবার বাড়ি একই উপজেলার মিরগঞ্জ ও শিমুলবাড়ি ইউনিয়নে। করুণ এই কচি প্রাণের মৃত্যুগুলো শোক ছাড়িয়েছে পরিবার, স্বজন, আত্মীয়তা ছাড়িয়ে। তাদের মৃত্যুতে আজ যেন শোকে মুহ্যমান পুরো জনপদ। রতন সরকার, সময় সংবাদ, জলঢাকা, নীলফামারী। এ বিষয়ে কথা বলতে আলোচকদের সঙ্গে নিয়ে কুমিল্লার 14 গ্রামে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল আব্দুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আজকে সকালে 14 গ্রাম, যে কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার এখানে যে হচ্ছে ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় যে একটি ব্রিকফিল্ডে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে, যেখানে 13 জন শ্রমিক যেখানে ইটভাটার শ্রমিক প্রাণ হারিয়েছেন। সেই 13 জন শ্রমিক প্রাণ হারানোর শুধু এই ঘটনার কেন্দ্র করেই নয়, আপনি জানেন এই উপজেলায় অনেকগুলো ইটভাটা রয়েছে, বেশ সংখ্যক ইটভাটা আমরা দেখেছি, পাশাপাশি অনেকগুলো ইটভাটা। এবং আজকে শুধু এই যে দুর্ঘটনা যে তাও নয়, এই সব বিষয়, এই যে ইটভাটাগুলো যত্রতত্র গড়ে ওঠা এবং এই ইটভাটাগুলোতে পরিবেশগত ছাড়পত্র যে বিষয়টি রয়েছে তা যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, আবার এইখানকার যে শিশু শ্রম, এখানকার যে শ্রমিকদের থাকার যে স্থানগুলো, তাদের যে কর্মর যে নিরাপত্তা আছে কিনা, এসব বিষয় জানার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বেশ কয়েকজন অতিথি। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতেছি। আপনার সাথে আমার সর্বডানে রয়েছেন এখানকার উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ শেখ শহীদুল ইসলাম, আমার সর্বডানে রয়েছেন, এবং আমার বাম থেকে সর্ববামে যদি বলি রয়েছেন পরিবেশ কর্মী রাশেদ আক্তার, আমার সামনে রয়েছে বা বামে রয়েছেন, এবং আমার বামে আরেক অতিথি রয়েছেন GM জাহিদ হোসেন টিপু, উনি 10 নং বাতিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা এই সব বিষয় জানার জন্য সর্বপ্রথমে চলে যাব এখানকার পরিবেশ কর্মী যিনি রয়েছেন রাশেদ আক্তার, ওনার কাছে জানতে চাবো যে আপনাদের এখানে যে এতগুলো ইটভাটা রয়েছে, সেই ইটভাটাগুলোতে পরিবেশগত বিষয়গুলো ঠিক থাকে কিনা, এখানকার যে শিশু শ্রম, পরিবেশ যে বিষয় আছে, যে মাটি কাটা, পরিবেশের ভারসাম্যহীনতা, শ্রমিকদের পরিবেশ কর্মপরিকল্পনা সব ঠিক থাকে কিনা, এই বিষয়ে আপনারা যারা আন্দোলন কর্মী, পরিবেশ কর্মী রয়েছেন, আপনারা এই বিষয়ে আগে কোনো আন্দোলন করেছেন কিনা, কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন কিনা, এই সব বিষয়ে আপনাদের মন্তব্যটা কি, পরামর্শটা কি? ধন্যবাদ। আজকের সকালবেলাটা আমাদের জন্য এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। 13টি প্রাণ ঝরে গিয়েছে। তারা সেই নীলফামারীর সেই সে প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এখানে কাজ করতে এসেছে। আমি একজন পরিবেশ কর্মী হিসাবে, এই এলাকার একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমি এই দায় এড়াতে পারি না। কিন্তু আমি সবসময় আমরা যে বিষয়টাকে নজরদারি করি সেটা হচ্ছে যে আমরা দেখি যে আসলে ইটের ভাটার মালিক এবং যারা ক্রেতা এবং ভোক্তা আছেন তারা কতটুকু নিজেদের রাইটসটাকে তারা প্রতিষ্ঠিত করতে পারছে, এবং সেই সাথে যেই ধারা আমরা অন্যরকমভাবে আমাদের যে পর্যবেক্ষণ সেটা আমরা করি, কিন্তু এভাবে যে শ্রমিকরা কীভাবে মানবেতরভাবে তারা দিন যাপন করে ইটের ভাটায়, সেটা আজকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি। এবং আমরা আমাদের যে আন্দোলন, আমরা আমাদের যে অধিকার, সেই জায়গাটা থেকে আমাদের প্রত্যাশা থাকে সব সময় যে ইটের ভাটা এটা একটা স্পর্শকাতর বিষয়। একটি কৃষিপ্রধান দেশ যখন শিল্পপ্রধান দেশে রূপান্তরিত হয়, আলটিমেটলি যেহেতু 14 গ্রাম এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাসড়ক, এর এক পাশে যেরকম শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আরেক পাশে ইটের ভাটা গড়ে উঠেছে। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এখানকার স্থানীয় এক জনপ্রতিনিধি রয়েছেন, আপনার কাছে জানতে চাবো যে আপনারা যে দেখেন আপনার এলাকায় যে ইটভাটাগুলো আসছে, সেখানে পরিবেশগত কি বিপর্যয় আপনারা লক্ষ্য করেন, বা আপনার জনপ্রতিনিধি হিসেবে এটা কিভাবে দেখেন যে ইটভাটা যত্রতত্র করার ব্যাপারে? ধন্যবাদ। আসলে আজকে সকালে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, ঘুমন্ত 13 জন নিরীহ শ্রমিকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, এবং আমাদের 14 গ্রাম ইতিমধ্যেই আমি 14 গ্রামের মেয়র এবং আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের 14 গ্রামের মন্ত্রী, সাবেক মন্ত্রী, রেলপথ মন্ত্রী এবং 14 গ্রামের সংসদ সদস্য মুজিব মহোদয় ইতিমধ্যে টেলিফোন করে শোক প্রকাশ করেছেন, নিহতদের সমবেদনা জানিয়েছেন পরিবারের প্রতি।
তো আমরা আসলে যে এটা কথা মনে করি যে আসলে একটা ইটভাটা গড়ে উঠতে হলে তাদের শ্রমিকের যে নিরাপদ বাসস্থান, তাদের যে থাকার পরিবেশ, তাদের শ্রমিকদের যে অধিকার নিশ্চিত করার জন্য সরকারের যে নির্দেশনা আছে এগুলো পালন করা উচিত। আর তাছাড়া যত্রতত্র ইটভাটা হওয়ার কারণে আমাদের চৌদ্দগ্রামের যে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে, ফসলি জমিগুলো নষ্ট হচ্ছে, এগুলো অনেকাংশে মানা হচ্ছে না। তো এগুলো আমরা চাই যে ইটভাটাগুলো তাদের সরকারের যে নিয়ম নীতি মেনে চলুক এবং পরিবেশের ভারসাম্য যে নষ্ট হচ্ছে এটার প্রতি এই ইটভাটার মালিকদের প্রতি অনুরোধ করব যে এভাবে তারা শ্রমিকদের বাসস্থান কোথায় হবে, তাদের যে আপনার কয়লা রাখার যে স্তূপটা কোথায় হবে, তাদের বিভিন্ন শৌচাগার কোথায় হবে, এগুলো আসলে তাদের পরিবেশটা দেখা উচিত। ইতিমধ্যে এটা মানা হচ্ছে না। আমি ধন্যবাদ, আপনার কাছে আসবো। আমরা এখন এখানকার আমাদের যে সাথে রয়েছেন এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনার কাছে জানতে চাবো যে আপনার উপজেলায় আমার জানা মতো প্রায় 50টির মতন ইটভাটা রয়েছে। এসব ওই ইটভাটাগুলোতে শিশু শ্রম এবং এই যে শ্রমিকদের যে নিরাপত্তার বিষয়, তাদের যে কাজ আছে কিনা, পরিবেশটা, এই সার্বিক বিষয়গুলো তারা পরিবেশগত বিষয়গুলো রক্ষা করে কিনা, আপনাদের মনিটরিং আছে কিনা, কী করেছেন ইতিমধ্যে, কী পদক্ষেপ নিতে চান? ধন্যবাদ। আমি প্রথমে সমবেদনা জ্ঞাপন করছি। আমরা খুব মর্মাহত যে আজকে সকালে যে দুর্ঘটনাটা ঘটেছে। আপনারা জানেন জেলা প্রশাসক মহোদয় এসেছেন, আমাদের মাননীয় এমপি মহোদয় এই বিষয়গুলো নিয়ে তদারকি করছেন। আমরা ইতিমধ্যে লাশগুলো নীলফামারীর উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছি। আমাকে মাননীয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ফোন করেছেন। সবাই খুব কনসার্নি বিষয়ে। তারপর দুর্ঘটনা হয়ে গেছে, আমরা দুঃখ প্রকাশ করছি, সমবেদনা জ্ঞাপন করছি পরিবারের প্রতি। আর যে প্রশ্নটা আপনি করেছেন, আমরা আসলে শিশু শ্রম বা যেগুলো ইটভাটাগুলোর মালিকদেরকে নিয়ে আমরা রেগুলার মিটিং করি। গত পরশু দিনে আমি একটা মিটিং করেছি। আমরা রেগুলারদেরকে মনিটরিং করি, কাউন্সিলিং করি। আর মোবাইল কোর্টটা আছে, আমরা রেগুলার কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করি। শিশু শ্রমের বিষয়ে এগুলোতে স্পেসিফিকলি তাদেরকে বলাই হয় যে এখানে শিশু শ্রম তো নিষিদ্ধ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এগুলো প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের কিন্তু কমিটি করা আছে। আমরা রেগুলার প্রতি মাসে অন্তত একবার আমরা এই কমিটির মিটিংগুলো হয়। বিয়ে, শিশু শ্রম বলেন, বাল্য বিয়ে বলেন, যৌতুক, এই সমস্ত বিষয়। আর এগুলো তো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছেন, এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা এই কাজগুলো করি। তারপরে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে যায়। আসলে এগুলোর জন্য দায়ী ব্যক্তিদেরকে, আর আপনার যে ইটভাটায় যেটা হলো সেটার জন্য কিন্তু একটা কমিটির জেলা প্রশাসক মহোদয় একটা কমিটি করে দিয়েছেন। কমিটির রিপোর্ট পাওয়ার পরে যারা এটা যদি কোনো দোষী সাব্যস্ত হয় কেউ, তার দায়ীদের অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের রেগুলার কাজ আমরা করি। আমরা আমাদের যে বিষয়ে ইয়েটা হচ্ছে প্রতিনিয়ত এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করছি। তারপরেও মাঝে মাঝে বিষয়গুলো, দুর্ঘটনাগুলো ঘটে যায় আর কি, হয়তো এই বিষয়টাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যে আপনার কাছে জানতে চাবো যে এই যে আপনাদের স্পেসিফিক পরামর্শগুলো কি থাকবে, বা যদি তারা মানে না মানে আপনাদের আন্দোলন করবেন কিনা এই বিষয়ে? না, আসলে জেলা শহরে যে পরিবেশ অধিদপ্তর আছে, আমরা দীর্ঘদিন উপজেলা পরিষদে একটি বন পরিবেশ স্থায়ী বিষয়ক একটি কমিটি আছে, সেই কমিটির মাধ্যমেই কিন্তু আমরা বলে আসি যে আমাদের এই পরিবেশটার উপরে। কিন্তু আমরা সচরাচর আমরা দেখি নাই কখনো জেলাতে যে পরিবেশ বিষয়ক অধিদপ্তর আছে তারা কখনোই আমাদের এই বিষয়গুলোতে কখনোই করে নাই। তা আমার একটি প্রত্যাশা থাকবে যে আসলে জীবনটা তো আর ফিরে পাবে না, তাদের যে পরিবারের প্রতি যাতে আরও স্থায়ী একটি ব্যবস্থা নেওয়া হয়, শোক সম্পন্ন পরিবার। আর বিশেষ করে আমাদের এখানে যে ইটের ভাটাগুলো আছে সেটাকে একটা কঠিন নজরদারিতে, কারণ যেই উন্নয়ন আমাদের মাননীয় সংসদ সদস্য করেছেন, এই ইটের ভাটা যে টপ সয়েলটা নিয়ে ফেলে মাঠ থেকে, এতে করে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার এই কৃষি অফিসারই কিন্তু ইটের ভাটাটাকে অনুমোদন দেওয়ার সময় বলা হয় অনাবাদি জমিতে দিচ্ছে, কিন্তু তারা কিন্তু এই আবাদি জমি থেকেই কিন্তু টপ সয়েলটা তুলে সেই ইট প্রস্তুত করছে। এবং সেখানে এটা অত্যন্ত দুঃখজনক যে শ্রমিক তার ন্যায্য মজুরি নিয়ে যেখানে সন্তুষ্ট থাকার কথা সেখানে তার আবাসন নাই। একটা কয়লার স্তূপের পাশে কি করে শ্রমিকরা থাকে সেটা আমিও আজকে যখন এটা দেখেছি আমি নিজেও খুব মর্মাহত হয়েছি যে যারাই এখানে স্থানীয়ভাবে ইটভাটা করেন তারা যেন আমাদের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলোর ব্যাপারে আরো কঠোর হবেন, এবং প্রশাসন কঠিন নজরদারি আমরা প্রত্যাশা করি, যার মধ্য দিয়ে আমাদের আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছে জানতে চাইবো যে আপনার এলাকায় যেসব ইটভাটা বা আপনাদের উপজেলায় যেগুলো রয়েছে সেই ইটভাটাগুলোর ব্যাপারে আপনাদের পরামর্শ কি থাকবে বা আপনারা কি চাচ্ছেন? না, আমরা চাই যে ইটভাটাগুলো তাদের পরিবেশের সরকারের কিছু নির্দেশনা আছে, পরিবেশ আইন আছে, তাদের শ্রমিকদের বেতন কাঠামো
মজুরি বা বিভিন্ন রকমের এগুলো মেনে চলে যাতে এগুলো প্রতিষ্ঠিত হয়। আর তাছাড়া আজকে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার সাথে নিরীহ শ্রমিক এরা অত্যন্ত গরিব, অনেক নীলফামারী থেকে এসে আমাদের এখানে তারা এখানে কাজ করতে এসে এই ঘুমন্ত লোকগুলো মৃত্যুবরণ করেছে। তাদেরকে যাতে উপযুক্তভাবে তাদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, তাদের এই নিরীহ পরিবারগুলো যাতে তাদের সান্ত্বনা হিসাবে একটুকু আমাদের করা উচিত। আমি সরকারের কাছে আহ্বান জানাবো এবং ইটভাটা মালিকের কাছে আমি আহ্বান জানাবো যে যাতে শ্রমিকদের যাতে ক্ষতিপূরণ, ন্যায্য ক্ষতিপূরণটা পায়। জি ধন্যবাদ। আমরা সর্বশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনার কাছে জানতে চাবো যে আপনারা এই যে বিষয়গুলো এতগুলো যে শুনলেন, আমার বক্তারা বলেছেন, বিভিন্ন অভিযোগগুলো করেছেন, সামনে এই ধরনের দুর্ঘটনা ঠেকাতে আপনারা কি কি ব্যবস্থা নিতে চাচ্ছেন এবং ইটভাটা শ্রমিক মালিকদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন? জি, এটা ধন্যবাদ। আপনি সকালে আমাদের জেলা প্রশাসক মহোদয় এসেছেন, স্যার এই বিষয়ে কঠোর পদক্ষেপ এমনিতে নেওয়া আছে। আমরা এই সমস্ত বিষয়ে খুব কঠোর, যেন ইটভাটাগুলোতে বিশেষ করে এই সমস্ত বিষয়গুলোতে কোনো আইন যেন ভঙ্গ না হয়। আমরা তো রেগুলার, আপনাকে বলেছি রেগুলার আমরা কিন্তু নজরদারির মধ্যে আছি। তারপরেও আমরা কিন্তু এদেরকে আবার দেখে বিষয়গুলো আবার বলবো। এখন আমরা মিটিংগুলো যেগুলো আমরা কাউন্সিলিংগুলো করি সেগুলো সব পরিমাণ সংখ্যা হয়তো বাড়াবো। আর এখন যেই নজরদারিতে আমরা রেগুলার আছি এর মধ্যে আমরা নজরদারি আরও বাড়াবো। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা এদেরকে ডেকে এদের বিষয়গুলো বলবো। আর যারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা তো তাদের প্রতি জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতা রয়েছেন। স্যার অলরেডি টাকা পয়সা ধন্যবাদ আপনাকে। জানেন, আপনাকে আরেকটা মেসেজ দিয়ে রাখেই আমরা জানতে পেরেছি কিছুক্ষণ গত 30 মিনিট আগে আজকে যে ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মৃতদেহ একটি কাভার ভ্যানে করে নীলফামারীর উদ্দেশ্যে রওনা করেছে। আর আজকের যে বিষয় থেকে আমরা বলতে চাই যে আজকের ঘটনা থেকে না শুধু একটা ঘটনা ঘটলেই যে তারা একটা বিভিন্ন ব্যবস্থা নেয় তা না। আমরা চাই যে ইটভাটার যে নীতিমালা আছে তা যথাযথভাবে বাস্তবায়ন করে স্থানীয় প্রশাসন সামনে জানে এ যাতে করে আর কোনো দুর্ঘটনার শিকার বা এই ধরনের কোনো ঘটনার পরিস্থিতি মুখোমুখি হতে না হয় কোনো শ্রমিককেই, সেই প্রত্যাশাই আমাদের থাকবে স্থানীয় প্রশাসনের কাছে। এই ছিল এখানকার সর্বশেষ। ফয়সাল। কুমিল্লার 14 গ্রামে ইটভাটায় নিহত শ্রমিকদের ঘটনার প্রেক্ষাপটে বিস্তারিত আলোচনায় সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আতিয়া সজল। গত বছর সারা দেশে 5,500-এর বেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7,221 জন, আহত হয়েছেন 15,000-এরও বেশি মানুষ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে যাত্রী কল্যাণ সমিতি। এতে দেখা যায় গাড়ি চাপায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। আর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়েছে বেপরোয়া চালনাকেই। 2018 সালে সারা দেশে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে দেখা যায় প্রতি মাসে গড়ে 450-এর বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার 41% বেশি ঘটে গাড়ি চাপায় এবং 29.72% বেপরোয়া গাড়ি চালনা ও মুখোমুখি সংঘর্ষে। যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছরের মোটা দাগে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন 1252 জন চালক ও শ্রমিক, 880 জন শিক্ষার্থী, 787 জন নারী, 487 জন শিশু, 231 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং 106 জন শিক্ষক। এছাড়া বিভিন্ন পেশাজীবী আরো 270 জন দুর্ঘটনার কবলে পড়েন। এবারে সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণে আমাদের যে সমস্ত কারণগুলো উঠে এসেছে আমরা দেখেছি বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিপজ্জনক ওভারটেকিং, রাস্তাঘাটের নির্মাণ ত্রুটি, ফিটনেসবিহীন যানবাহন, যাত্রী ও পথচারীদের অসতর্কতা, চালকের অদক্ষতা, চলন্ত অবস্থায় মোবাইল ও হেডফোনের ব্যবহার। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গণপরিবহন বাড়ানোর তাগিদ দেয় যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া দুর্ঘটনা অনুসন্ধানের বিষয়ে আইনে উল্লেখ থাকা প্রয়োজন বলেও মনে করেন তারা। এখন বাংলাদেশে অনেক সড়ক হয়েছে কিন্তু চলার গতি কমে যাচ্ছে। সড়ক আপনি কত কিলোমিটার আমরা যোগ করেছি, কিন্তু ঘন্টায় একটা গাড়ির গতি এখন মানুষ পায়ে চলার গতির সমান হয়ে গেছে, 6 কিলোমিটার পার আওয়ার। যে অ্যাক্সিডেন্টের ফলে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অনুসন্ধান নিয়ে আলাদা করে কোনো নজর নাই আইনে। আমাদের 83 সনের যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশে যে সমস্ত সুযোগ সুবিধা বা প্রোটেকশনের জায়গাটা ছিল নতুন আইনে অনেক ক্ষেত্রে আসলে সেগুলো উল্টো তুলে দেওয়া হয়েছে। চালক রাস্তায় রয়েছে তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। একসময় জরিমানা দিলে মানুষ লজ্জা বোধ করত, এখন বোধহয় আমরা জরিমানা দিয়ে লজ্জাও বোধ করি না। যাত্রী কল্যাণ সমিতির গত বছরের এই পরিসংখ্যানে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা কবলিত যানবাহনের তালিকার শীর্ষে রয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান, এরপর মোটরসাইকেল এবং তৃতীয় স্থানে রয়েছে বাস। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কর্মক্ষেত্রে প্রতি বছরই বাড়ছে শ্রমিক মৃত্যুর হার। উপযুক্ত কর্মপরিবেশ আর আধুনিক নিরাপত্তা সামগ্রীর অভাবেই এ হার ঊর্ধ্বমুখী বলে মনে করে শ্রমিক নিরাপত্তা নিয়ে কর্মরত সংগঠনগুলো।
সেজন্য মালিকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি সরকারি তদারকির প্রতি গুরুত্ব দিচ্ছেন তারা। এছাড়া শ্রমনীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমবে বলেও আশা তাদের। 2013 সালে রানা প্লাজা ধসে মারা যায় সহস্রাধিক পোশাক শ্রমিক। এরপর কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসেন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টরা। নেওয়া হয় নানা রকম উদ্যোগ। তৈরি পোশাক শিল্প খাতে কাঙ্ক্ষিত সাফল্যের দাবিও এসেছে নানা সময়ে, তবে অন্যান্য খাত অনেকটা অবহেলিতই রয়ে গেছে। শ্রমিকদের নিরাপত্তা বিষয়ক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের সর্বশেষ প্রতিবেদন বলছে 2017 সালে কর্মক্ষেত্রে মারা গেছে 784 জন শ্রমিক, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। শ্রমনীতির লঙ্ঘন, আধুনিক সরঞ্জামাদির অভাব সহ মালিকদের সদিচ্ছার অভাবকেই ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রের জন্য দায়ী করছে বিভিন্ন সংগঠন। সরকারের নজরদারি বাড়ানোর দাবি তাদের। অধিকাংশ শিল্প কারখানায় কর্মক্ষেত্র নিরাপত্তা পাচ্ছি না, যে কারণে শ্রমিক হতাহত হওয়া একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। কর্তৃপক্ষ যারা মালিক পক্ষ তাদের কাছে আমরা দাবি করতেছি, কিন্তু এবারে মালিকরা অবহেলা করতেছেন। এগুলো ইচ্ছা করলে এগুলো দমানো যায়, এগুলো কমানো যায়, কিন্তু ইচ্ছাটা হচ্ছে না। আহত শ্রমিকের চিকিৎসা খরচ কিংবা নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের বেলায়ও আইনের ফাঁক রয়েছে মন্তব্য করে সঠিক শ্রমনীতিমালা ও তার বাস্তবায়নের তাগিদ তাদের। 50 বা তার অধিক যদি শ্রমিক কোনো কারখানায় কাজ করে, তাহলে আইন অনুযায়ী সেখানে একটা সেফটি কমিটি গঠন করতে হবে। কারখানার নিরাপত্তা, মেশিনের যে নিরাপত্তাগুলো, এগুলো দেখার দায় হচ্ছে সেই সেফটি কমিটি। সরকারি যে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে সামগ্রিকভাবে সব সেক্টরে একই মাত্রায় স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা, পরিদর্শন ব্যবস্থা জোরদার করতে হবে, তাহলেই সরকারের দায়বদ্ধতা নিশ্চিত হবে। দুর্ঘটনা কমাতে শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা সহ আধুনিক নিরাপত্তা সামগ্রী নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করার পর 81 জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে টানা তৃতীয়বার ও সব মিলে চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে গেল 7 জানুয়ারি শপথ নেন শেখ হাসিনা। আর 3 জানুয়ারি শপথ গ্রহণ করেন জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা। আগামী 30 জানুয়ারি নতুন সংসদের প্রথম অধিবেশন বসবে। সব ধরনের নির্বাচন বয়কট করার মধ্য দিয়ে বিএনপি সংকুচিত হওয়ার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। মুসলিম লীগের পরিণতি দিকে যাচ্ছে কিনা, নির্বাচন বয়কটের মধ্য দিয়ে তারা তো নিজেদেরকে আরো সংকুচিত করার পথ, সর্বনাশা পথ, আত্মঘাতী পথ বেছে নিয়েছে। উপনির্বাচন, সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে, নিবন্ধিত দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে। মিয়ানমারকে শুধুমাত্র আহ্বান জানানোর মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। এই জন্য মিয়ানমারকে চাপ দিয়েই বাংলাদেশকে এই সমস্যার সমাধান করতে হবে। বিকেলে রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জাতিসংঘের বিশেষ দূত একথা বলেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার মতো এখনও কোনো পরিবেশ মিয়ানমার তৈরি করেনি। ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় সন্তোষ জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। শুধু এখন নয়, নিকট ভবিষ্যতেও রোহিঙ্গাদের ফেরার মতো কোনো সম্ভাবনা দেখছি না। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যথেষ্ট করেছে। বিশ্বের অন্য কোনো দেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া সম্ভব নয়। তাই মিয়ানমারকে চাপ দিয়ে বাংলাদেশের সমস্যার সমাধান করতে হবে। শিগগিরই ভাষাঞ্চলে লাখখানেক রোহিঙ্গা পুনর্বাসন করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, ফেব্রুয়ারির সময় প্রথম সপ্তাহে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তা ইস্যুতে ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হবে। নদী চুক্তি হয়ে গেছে, গঙ্গা চুক্তি হয়েছে। আমরা আশা করব আগামীতে আমাদের অন্য যত ধরনের আউটস্ট্যান্ডিং
ইস্যুজ আছে সবই আলোচনার মাধ্যমে বন্ধুত্বের কারণে আমাদের সবগুলোই সমাধান। আমাদের কাজ চলছে, কাজ শেষ হলে অল্প সংখ্যক লাখখানেক লোক ওখানে নেবে। এখন কাজ চলছে, কাজের অনেক দূর অগ্রগতি হয়ে গেছে এবং শেষ হলে পরে আমরা ওখানে ওদের নিয়ে যেতে চাচ্ছি। সরকারের ভেতরে কোনো দুর্নীতিবাজ থাকলে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুপুরে সুনামগঞ্জের জনসভায় যোগ দেওয়ার আগে সময় সংবাদকে একথা বলেন তিনি। আমাদের দুর্নীতি দমন কমিশনের শক্তিশালী, আপনারা খবরের কাগজে প্রায় দেখেন বিভিন্ন জায়গায় তারা অভিযান চালায়, অনেককে তারা বিচারের আওতা নিয়ে আসছে। আমাদের সরকারের ভিতরে যারা দুর্নীতি করবে আমাদের নজরে আসলে আমরা কোনো ছাড় দিব না, আমরা দ্রুত চরম শাস্তির ব্যবস্থা করা হবে। আর আমার মন্ত্রণালয়ে আমার জানা মতে আমার হাতে আমার নজরের মধ্যে কোনো দুর্নীতি হতে দেব না, আমি করব না, আমার সঙ্গে যারা কাজ করছে আশা করি তারাও করবে না। বরিশালের সুগন্ধা নদী ভাঙ্গনে হুমকির মুখে থাকা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু রক্ষায় অচিরেই কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সকালে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। চিফ ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, আমার সঙ্গে আছে, ওর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসেছে, আবার পানি উন্নয়ন বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, সবাইকে আমি নিয়ে এসেছি সাইটটা দেখার জন্য। এবং ওনারা কাজ মঙ্গলবার থেকে এখানকার ডাম্পিং শুরু হয়ে যাবে এবং ওনারা যথাসাধ্য চেষ্টা করবে 30শে মার্চের ভিতরে ডাম্পিংয়ের কাজ শেষ করে ফেলবে। কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে, উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। টুরিস্ট পুলিশ জানায় সকালে পিরোজপুরের ভাইজোর এলাকা থেকে 70 জন পর্যটক কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। সকালে সৈকতে গোসল করতে নেমে হঠাৎ 3 জন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আকবর নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শীতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হাওর অঞ্চলে অতিথি পাখির বিচরণে মুখর থাকলেও এবছর তা অনেকাংশেই কমেছে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেই এমনটি হচ্ছে। তবে হাওর অঞ্চলে পাখির নিরাপদ খাবারের পাশাপাশি আবাসস্থল গড়ে তোলা হলে পাখির উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জলিলুর রহমানের ছবি, উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। বর্ষাকালে একরাশ জলরাশি আর শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া খালবিলে চিকচিকে অল্প স্বল্প পানি, দিগন্ত জুড়ে শাপলা মেদির হাওরের এমনই প্রাকৃতিক দৃশ্য। প্রতি বছরই দেশীয় পাখিদের পাশাপাশি অতিথি পাখিদের কলতানে মুখরিত হয়ে ওঠে পুরো হাওর এলাকা। কিন্তু গত 2 বছরের ব্যবধানে হাওরে এবার অতিথি পাখিদের উপস্থিতি অনেকটাই কমেছে। তবে শীতের তীব্রতা বাড়লে অতিথি পাখি আসবে বলে আশা করছেন হাওর পাড়ের বাসিন্দারা। পাখি আসে, পানি কাউরি আসে, এবারে বালি আসে। এই পাখি আমাদের দেশে আসলে আমাদেরও পরিবেশ সুন্দর লাগে। মানে শীতের কম, মানে আর মানে বালিয়ার গুলো কম, আর আপনি যখন শীতের বেশি আয় তখন আপনি বিভিন্ন ধরনের পাখি আয়। বিশ্লেষকরা বলছেন প্রতি বছরে হাওর অঞ্চলে পানকুড়ি, দেশীয় বক, টিয়ে, ফিঙে, বালিলেঞ্জা আর বালি হাঁসের মতো দেশীয় প্রজাতির পাখিদের পাশাপাশি বিভিন্ন প্রজাতির অতিথি পাখিও দেখা যেত। তবে এবছর অতিথি পাখিদের উপস্থিতি অনেকটাই কম। বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক উষ্ণতা আর জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পাখির অপ্রতুল খাদ্য আর নিরাপদ আবাসস্থল সংকটের কারণে এমনটি হতে পারে। বৈশ্বিক উষ্ণতার কারণে এবং জলবায়ুর পরিবর্তনের কারণে পাখি আসাটা অনেকটা কমে গেছে। আশ্রয়স্থলগুলি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং পাখি তো সাধারণত প্রাকৃতিক খাবার খায়, শামুক, ঝিনুক, কীটপতঙ্গ, এগুলিও বিলুপ্তি প্রায়। রাসায়নিক ওষুধ জমিতে ব্যবহারের কারণে পাখির খাবারগুলো উৎপন্ন হয় না। জেলা বন বিভাগ জানায় পাখি সুরক্ষার জন্য তাদের কোনো কার্যক্রম নেই। তবে জেলা প্রশাসন এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলে বন বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। জলাভূমির যেসব বাগান সৃজন করার মতন সুযোগ আছে, যদি জেলা প্রশাসনের তরফ থেকে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়, বন বিভাগের তরফ থেকে কারিগরি সহায়তা দেওয়া যেতে পারে। পাখি বাংলাপিডিয়ার তথ্য মতে বাংলাদেশে মোট 600 প্রজাতির পাখি রয়েছে। এর মধ্যে 200 প্রজাতির অতিথি পাখি বিভিন্ন দেশ থেকে প্রতি বছর এসে থাকে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ঝিনাইদহে ইংলিশ অলিম্পিয়াডের জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকালে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইংলিশ অলিম্পিয়াড ও ওয়ার্ল্ড অরফান সেন্টার আয়োজনে এই প্রতিযোগিতায় জেলার 6টি উপজেলার 22টি শিক্ষা প্রতিষ্ঠানের 3 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বাছাই পর্ব শেষে
অংশগ্রহণকারীদের সবাইকে সনদপত্র তুলে দেন কলেজের উপাধ্যক্ষ। পর্যটকদের পদচারণায় মুখর পর্যটন শহর কক্সবাজার। সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র সৈকতে ভিড় করছেন হাজারো পর্যটক। উচ্ছ্বাস আর আনন্দে সাগরের নীল জলরাশিতে ভাসছেন সবাই। আর তাদের নিরাপত্তা দিতে নিয়োজিত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীতের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে ভিড় করেছে পর্যটকরা। শীতের সকালে সৈকতে একটু পর্যটক কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পর্যটন নগরীর সবকটি পয়েন্টে পর্যটকের উপচে পড়া ভিড়। নগর জীবনের যান্ত্রিকতা থেকে একটু দূরে নীল সাগরের জলরাশিতে আনন্দ আর উচ্ছ্বাসে মেতেছে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা। তাই তো আনন্দঘন প্রতিটি মুহূর্ত ক্যামেরা ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। সারাদিন অফিস বাসা করতে করতে আমরা আসলে খুব ফেড আপ। এই শীতের মরশুমে এই কারণে ফ্রেন্ডদের নিয়ে আর কি ঘুরতে আসা। ক্লাস অনেক বিজি থাকি, তো সেটার মধ্যে উইকেন্ডে আসছি। আর কক্সবাজার আমার এমনিতে অনেক পছন্দের একটা জায়গা, অনেক বেশি ভালো লাগে। সব মন খারাপ মনে হয় এখানে পানিতে ভাসা দিয়ে চলে যাচ্ছি। শীতের সময় ভালো লাগে ঘুরতে, এবং বছরের শুরু, এই সময় ঘুরতেও অনেক ভালো লাগে, সবাই ছুটি থাকে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটায় তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হোটেল কর্তৃপক্ষকে। আমরা আসলে খুবই উৎফুল্ল, এবং আমাদের যেসব হোটেলগুলি আছে তারাও কিন্তু এই ব্যবসার পজিটিভ সেন্সের কারণে তারাও কিন্তু আনন্দিত। সৈকতের সব পয়েন্টে এবং পর্যটন স্পটগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ। 6টা পয়েন্টে আমাদের পুলিশ নিরাপত্তা নিয়োজিত আছে, এবং আমরা 24 ঘন্টায় নিরাপত্তা দিয়ে থাকি। প্রতি বছর পর্যটন মৌসুমে 15 লাখের অধিক পর্যটকের আগমন ঘটে পর্যটন নগরী কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কুমিল্লা 14 গ্রামে ইটভাটায় ট্রাক চাপায় ঘুমন্ত 13 শ্রমিকের মৃত্যুতে গ্রামের বাড়ি নীলফামারী জল ঢাকায় শোক। নিহতের 6 জনই স্কুল ছাত্র। গত বছর দেশে 5,500 সড়ক দুর্ঘটনায় 7,000-এর বেশি প্রাণহানি। বেপরোয়া চালনাই প্রধান কারণ, যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদন। সন্ধ্যা 7:30টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ। মিয়ানমারকে চাপ দিয়েই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে বাংলাদেশকে। ব্রিফিংয়ে জাতিসংঘের বিশেষ দূত। শিগগিরই লাখখানেক ভাষান্তরে পুনর্বাসন, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং শীত মৌসুমে কক্সবাজার উপকূলে জলদস্যুদের তাণ্ডবে দিশেহারা জেলেরা। চিহ্নিতরা ধরাছোঁয়ার বাইরে, অভিযান চলছে দাবি পুলিশের। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।